हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ধনঞ্জয় মালিক হিস্ট্রি অথবা এসডিএম হিস্ট্রি। তো নেটে গিয়ে এসডিএম হিস্ট্রি লিখে সার্চ করলে অতি অবশ্যই আমার চ্যানেল এসে যাবে। তো সামনে আগত যে পরীক্ষাগুলি রয়েছে অর্থাৎ 7ই এবং 14ই সেপ্টেম্বর এসএলএসটি হিস্ট্রি, সেখানেতে যে সমস্ত প্রশ্নগুলি পড়বে পরীক্ষাতে তার মতোই আমি মোটামুটি হুবহু যেগুলো তোমরা কমন পাবে সেই রকমই আমি ভিডিও নিয়ে অতি অবশ্যই তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমাদের খুবই উপকার হবে বলে আমি আশা করি, এবং শুধু উপকার নয়, সেই সঙ্গে সঙ্গে তোমরা যদি একটু বেশি করে খাটো মনে হয় তোমরা খুবই উপকৃত হবে, এই আশা আমি মোটামুটি রেখেই এই ভিডিওগুলো আমি তৈরি করছি। তো নিঃসন্দেহে তোমরা খুবই উপকৃত হবে এই বলি আমি মোটামুটি আমার শুরু করছি। তো আজকের প্রথম প্রশ্ন, ইতিহাস হলো অতীত এবং বর্তমানের মধ্যে অনবরত কথোপকথন এবং মেলবন্ধন। এই যে বিখ্যাত উক্তি, এই উক্তিটি কার? অপশন এ ইএইচ কার, অপশন বি ডব্লিউ হান্টার, অপশন সি জে বিউরি, অপশন ডি এস কানভে। এর সঠিক উত্তরটি হবে অপশন এ ইএইচ কার। সঠিক উত্তর ইএইচ কার। পরে প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা শিলালিপিতে প্রথম ভারতবর্ষ বা ভারতবর্ষ নামটির উল্লেখ পাওয়া যায়, সেটি কোন ভাষায় লেখা ছিল? অপশন এ প্রাকৃত ভাষায়, অপশন বি পালি ভাষায়, অপশন সি সংস্কৃত ভাষায়, অপশন ডি অ্যারামাইক ভাষায়। এর সঠিক উত্তর হবে অপশন এ প্রাকৃত ভাষায়। তাহলে ভারতবর্ষ কথাটি প্রথম যেটা পাওয়া যায় সেটা কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা শিলালিপিতে, তো সেটি ছিল প্রাকৃতিক ভাষায় বা প্রাকৃত ভাষায় লেখা। পরে 3 নম্বর প্রশ্ন, উপনিষদগুলির মধ্যে সবথেকে ছোট উপনিষদ কোনটি? অপশন এ মুন্ডক উপনিষদ, অপশন বি কট উপনিষদ, অপশন সি বৃহদারণ্যক উপনিষদ, অপশন ডি মান্ডুক্য উপনিষদ। এর সঠিক উত্তর হবে অপশন এ মুন্ডক উপনিষদ। পরে প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, মৃত্যক্ষরা গ্রন্থে পিতার জীবদ্দশায় পুত্ররা পিতার সম্পত্তি লাভের অধিকারী, অর্থাৎ পিতার মৃত্যুর আগেই পুত্ররা পিতার জীবদ্দশাতে সম্পত্তি লাভের অধিকারী। এই মৃত্যক্ষরা গ্রন্থের লেখক কে ছিলেন? অপশন এ মহর্ষি মনু, অপশন বি মহর্ষি বেদব্যাস, অপশন সি বিজ্ঞানেশ্বর, অপশন ডি জিমুদ্বাহন। এর সঠিক উত্তর হবে অপশন সি বিজ্ঞানেশ্বর, যিনি মৃত্যক্ষরা গ্রন্থটি রচনা করেছিলেন। পরে প্রশ্ন, কাশ্মীরের আকবর বলা হয় যাকে? অপশন এ অঙ্কবর্ষ, অপশন বি জয়নুল আবেদিন, অপশন সি প্রজ্ঞাভট্ট, অপশন ডি কলহন। এর সঠিক উত্তর হবে জয়নাল আবেদিন। তো জয়নাল আবেদিন অতি অবশ্যই কাশ্মীরের আকবর এই কারণে তিনি কাশ্মীরেতে আকবরের মতন সমাজ সংস্কার আন্দোলনগুলি করেছিলেন। সেই সঙ্গে সঙ্গে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ, মানে মুসলিম শাসক হয়েও হিন্দুদের উপরে কোনো অত্যাচার না করে তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন এবং তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা মমত্ববোধ ছিল, সেই জন্যই তাকে কাশ্মীরের আকবর বলা হয়ে থাকে। পরে প্রশ্ন, কৌটিল্য তার অর্থশাস্ত্রে আদেশ দিয়েছেন যে যদি কোনো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া দিনের বেলা নাটক দেখতে যায় তবে তাকে জরিমানা করা হবে। যে জরিমানার পরিমাণটি ছিল, অর্থাৎ জরিমানার পরিমাণ হলো এ 8 পণ, বি 10 পণ, সি 6 পণ, ডি 4 পণ। অর্থাৎ এই পণ হচ্ছে একটা একক, তখন যেটা দিতে হতো অপশান সি 6 পণ তাকে মুদ্রা দিতে হতো যদি স্বামীর অবর্তমানে সে নাটক দেখতে যেতেন। তো এর থেকেই প্রমাণিত হয় যে প্রাচীন যুগেতে নাট্য ব্যবস্থাটাও খুব গুরুত্বপূর্ণ ছিল এবং মেয়েরা যে নাটকের প্রতি একটা অ্যাট্রাকশান ছিল সেইটা কৌটিল্য তার অর্থশাস্ত্রে অতি অবশ্যই দেখিয়েছেন। পরে প্রশ্ন 7 নম্বর, মিচ্ছাকাটিকম একটি নাটক যার নায়িকা ছিলেন বসন্ত সেনা, একজন গণিকা, এবং নায়ক ছিলেন চারু দত্ত, একজন ব্রাহ্মণ বণিক। তো তাদের প্রেম কাহিনীরই বিষয় এই নাটকের লেখক হলেন
অর্থাৎ মৃচ্ছকটিকম নাটকের লেখক হলেন এ হর্ষবর্ধন, বি অশ্বঘোষ, সি বিশাখ দত্ত, ডি শূদ্রক। এর সঠিক উত্তর হবে অপশন ডি শূদ্রক। পরে প্রশ্ন, খুব প্রশ্নগুলো বড় বড় হয়ে যাচ্ছে কিন্তু অতি অবশ্যই তথ্যবহুল আছে, তোমরা দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। 8 নম্বর প্রশ্ন, তৎকালীন চীনা শাসক তাইসুং এর কাছ থেকে ভারত ভ্রমণের অনুমতি পাননি, কারণ শাসকের আইন অনুযায়ী কাউকে দেশ ছাড়ার অনুমতি ছিল না। তাই তিনি চুপিসারে গোপনে ভারতে ভ্রমণ করেন, কিন্তু যখন দেশে ফিরে যান সেই দেশের রাজাই অর্থাৎ সেই রাজাই তাকে রাজকীয় সম্মানে সম্মানিত করেন। তিনি কে? এ ফাইহেন, বি হিনসাং, সি কি সিং, ডি ইটা সিং। এর সঠিক উত্তর হবে অপশান বি হিউয়েনসাং। তো হিউয়েনসাং সম্পর্কে একটু বলে রাখি, একদিন রাত্রে তিনি স্বপ্ন দেখেছিলেন যে তিনি ভারতে ভ্রমণে এসেছেন এবং বৌদ্ধ ধর্মের অনুগামী হিসেবে তিনি ভারতের বিভিন্ন বৌদ্ধ ক্ষেত্রগুলি ঘুরছেন, কিন্তু সেই স্বপ্ন দেখার পরেই তখন তিনি চীন থেকে পালানোর চেষ্টা করেন। যখন প্রথমবার তার বন্ধুদের মধ্যে এই পালানোর কথাটা বলেন, তারা কিন্তু সেইটা জানিয়ে দিয়েছিল এবং সেখানকার সরকারি কোতিয়াল তাকে ধরে নিয়ে গিয়ে রাজার কাছে নালিশ করেছিল। গ্রাম্য যে শাসক ছিলেন তাকে অনেক সংযত করতে বলেছিলেন, কিন্তু তিনি তা শুনেননি। এক প্রকার চুপিসারেই তিনি চীন দেশ থেকে ভারতে চলে এসেছিলেন এবং ভারতের বিভিন্ন স্থানগুলিতে ঘুরে ঘুরে বৌদ্ধ স্থানগুলিতে ঘুরেছিলেন এবং বৌদ্ধ ধর্মের অনেক তথ্য তিনি সংগ্রহ করেছিলেন এবং বিনয় পিটক, সূত্রপিটক, অভিধর্ম পিটকের বেশ কিছু নকল পুঁথি তিনি অতি অবশ্যই কালেকশন করেছিলেন। তো যখন তিনি দেশে ফিরে গিয়েছিলেন তাকে একবার রাজকীয় সম্মানে সম্মানিত এবং অভ্যর্থনা জানানো হয়েছিল। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি হিউয়েনসাং। পরের প্রশ্ন, ব্রিটিশ আমলে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান হিসেবে 1931 খ্রিস্টাব্দে কোন ভারতীয়কে করা হয়েছিল? প্রথম ভারতীয় হয়েছিলেন যিনি, এ রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বি কাশীনাথ দীক্ষিত, সি দয়ারাম সাহানি, ডি কেপি জয়সওয়াল। এর সঠিক উত্তর হবে অপশন সি দয়ারাম সাহানি, যিনি হরপ্পা সভ্যতা হরপ্পা কেন্দ্র আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, কোন লিপিতে ভারতে প্রথম সতীদাহ প্রথার উল্লেখ আছে? এটা খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন প্রশ্ন। এ এরান লিপিতে, এ এলাহাবাদ লিপিতে, বি এরান লিপিতে, সি মান্দাসর লিপিতে, ডি ভিটারিস স্তম্ভ লিপিতে। এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই বি এরান লিপিতে। পরের প্রশ্ন, কাসু, কলনরজু ও কঠিন এগুলি কাদের স্বর্ণমুদ্রা ছিল? এ মৌর্যদের, বি গুপ্তদের, সি চোলদের, ডি পালদের। এর সঠিক উত্তর হবে অপশন সি চোলদের স্বর্ণমুদ্রা ছিল কাসু, কঠিন এবং কলনরজু। পরের প্রশ্ন, চাপড় চাপিং বা পেলভ সংস্কৃতি সর্বপ্রথম যে নদীর উপত্যকায় মিলেছে সেটি হলো এ ঘরঘরা নদী, বি দামোদর নদী, সি সোহান নদী এবং ডি শতদ্রু নদী। এর সঠিক উত্তর হবে অপশন সি সোহান নদী। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতায় কোন কেন্দ্রে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা যুগলের একত্রিত সমাধি পাওয়া গেছে? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এর অপশন এ বানওয়ালি, বি চানহুদারো, সি রাখিগড়ি, ডি ধোলাভিরা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাখিগড়িতে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী যুগলের যে একত্রিত সমাধি সেটি দেখতে পাওয়া গেছে রাখিগড়িতে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় অনেক সময় মনে করা হয়েছিল যে ইউনিকর্ন হলো একটি বৃক্ষ দেবতার বাহন এবং সেই বৃক্ষ দেবতাটি হলো আসলে এ পিপল দেবতা, বি আম্রবৃক্ষ দেবতা, সি বট বৃক্ষ দেবতা, ডি সর্ববৃক্ষ দেবতা। এর সঠিক উত্তর হবে অপশন এ পিপল দেবতা। পরের প্রশ্ন, অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়, অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো এবং
মিথ্যা থেকে সত্যের পথে নিয়ে চলো, এই বিখ্যাত উক্তিটি কোন উপনিষদে আছে? এ ছান্দোগ্য উপনিষদ, বি তৈত্তিরীয় উপনিষদ, সি বৃহদারণ্যক উপনিষদ, ডি মান্ডুক্য উপনিষদ। এর সঠিক উত্তর হবে অপশান সি, বৃহদারণ্যক উপনিষদে। পরে প্রশ্ন, উত্তর ভারতে যে সমস্ত জৈনরা স্থূলভদ্রের নেতৃত্বে পার্শ্বনাথের মত অনুসরণ করে শ্বেতবস্ত্র পরিধান করতেন তাদের বলা হতো? এ নেতাম্বর, বি দিগম্বর, সি শ্বেতাম্বর, ডি জৈনাম্বর। এর সঠিক উত্তর হবে অপশান সি, শ্বেতাম্বর। শ্বেতাম্বর বলা হতো। পরে প্রশ্ন, বৌদ্ধ ভিক্ষুদের মঠ জীবন সম্পর্কিত বিধান ও সংঘ পরিচালনার নিয়ম সম্পর্কে যে পিটকে আলোচনা করা হয়েছে সেটি হলো এ বিনয় পিটক, বি সূত্র পিটক, সি অভিধম্ম পিটক, ডি খণ্ড খাদক পিটক। এর সঠিক উত্তর হবে অপশান এ, বিনয় পিটক। পরে প্রশ্ন, হর্ষঙ্ক বংশে যে রাজা রথমুসল ও মহাশিলা কণ্টক নামক দুটি যুদ্ধাস্ত্র ব্যবহার করতেন তিনি হলেন? এ বিম্বিসার, বি অজাতশত্রু, সি নিয়দ্রথ, ডি বৃহদ্রথ। এর সঠিক উত্তর হবে অপশান বি, অজাতশত্রু। তিনি রথমুসল এবং মহাশিলা কণ্টক নামক দুটি যুদ্ধাস্ত্র ব্যবহার করতেন যুদ্ধক্ষেত্রে। পরে প্রশ্ন, কার নামের সঙ্গে দ্বিতীয় পরশুরাম, সর্বক্ষত্রান্তক ও উগ্রসেন এই উপাধিগুলি যুক্ত? অপশান এ বিম্বিসার, অপশান বি অজাতশত্রু, অপশান সি ধননন্দ, অপশান ডি মহাপদ্মনন্দ। এর সঠিক উত্তর হবে অপশান ডি, মহাপদ্মনন্দ, যাকে দ্বিতীয় পরশুরাম, সর্বক্ষত্রান্তক এবং উগ্রসেন এই উপাধিগুলি দেওয়া হয়ে থাকে। পরে প্রশ্ন, রোগ নির্ণয়, সব ব্যবচ্ছেদ, ভেষজ নির্বাচন এবং নানা ধরনের ঔষধ ও পথ্য তৈরির প্রক্রিয়া বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে গ্রন্থে? এ চরক সংহিতা, বি সুশ্রুত সংহিতা, সি জ্ঞান দর্শন সংহিতা, ডি নারদ সংহিতা। এর সঠিক উত্তর হবে অপশান এ, চরক সংহিতা। কারণ সব ব্যবচ্ছেদ বা কাটা ছেঁড়া এবং ভেষজ নির্বাচন ও নানা ধরনের ওষুধ বা পথ্যের বিষয়গুলি চরক সংহিতাতেই অতি অবশ্যই আমরা পেয়ে থাকি। পরে প্রশ্ন, মানুষ এবং পশুর বিভিন্ন রোগের কাটাছেঁড়া বা অস্ত্রোপচারের বিধান এবং সেই কাজে ব্যবহৃত ও প্রয়োজনীয় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরির পদ্ধতি আলোচনা করা হয়েছে যে গ্রন্থে? এ নারদ সংহিতা, বি কুষাণ সংহিতা, সি চরক সংহিতা, ডি সুশ্রুত সংহিতা। এর সঠিক উত্তর হবে অপশান ডি, সুশ্রুত সংহিতা। পরে নাসিক প্রশস্তিতে শক, যবন, পল্লব, নিষূদন এই অভিধা ব্যবহার করা হয়েছে যার নামের সঙ্গে তিনি হলেন? এ কুষাণ সম্রাট কনিষ্ক, বি সক্ষত্রপ রুদ্রদমন, সি গৌতমীপুত্র সাতকর্ণী, ডি গৌতমীপুত্র পুলমায়ী। এর সঠিক উত্তর হবে অপশান সি, গৌতমীপুত্র সাতকর্ণী। পরে প্রশ্ন, গুপ্তযুগে রাজার হস্তি বাহিনীর প্রধান বা পরিচালককে বলা হতো? গুপ্তযুগে রাজার হস্তি বাহিনীর প্রধান বা পরিচালককে বলা হতো? এ মহাপিলুপতি, বি মহাঅশ্বপতি, সি মহাবলাধিপতি, ডি মহাদণ্ডনায়ক। এর সঠিক উত্তর হবে অপশান এ, মহাপিলুপতি। পরে প্রশ্ন, গুপ্তযুগে যে পরিমাণ জমিতে 1 কিলো ধান বীজ বপন করা যেত বা ছড়িয়ে দেওয়া যেত তাকে বলা হতো? এ আরবাব, বি দ্রোণবাব, সি কুল্লবাব, ডি অষ্টকুল্লবাব। এর সঠিক উত্তর হবে অপশান সি, কুল্লবাব। পরে প্রশ্ন, রামচরিত কাব্যগ্রন্থ
থেকে কৈবর্ত বিদ্রোহের কথা আমরা জানতে পারি। এই কাব্যের লেখক হলেন এ তুলসীদাস, বি অমর দাস, সি সন্ধ্যাকর নন্দী, ডি সন্ধ্যাকর রায়। এর সঠিক উত্তর হবে অপশান সি সন্ধ্যাকর নন্দী। পরের প্রশ্ন, ব্রাহ্মণ মন্ত্রী দর্ভপাণি এবং তার পৌত্র কেদার মিশ্র যে পাল রাজার বিখ্যাত মন্ত্রী ছিলেন, এ রামপাল, বি ধর্মপাল, সি দেবপাল, ডি রাজ্যপাল। এর সঠিক উত্তর হবে অপশান সি দেবপালের। পরের প্রশ্ন, সামন্ত সেন দাক্ষিণাত্যের কর্ণাটক অঞ্চল থেকে বাংলায় এসে রাঢ় অঞ্চলে বসতি স্থাপন করেন। তিনি কোন স্বাধীন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন না? তিনি কোনো স্বাধীন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন না। সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন পাল রাজাদের দুর্বলতার সুযোগে রাঢ় অঞ্চলে নিজে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তিনি কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? এ সেন বংশ, বি পাল বংশ, সি নন্দবংশ, ডি গুপ্ত বংশ। এর সঠিক উত্তর হবে অপশন এ সেন বংশ। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। পরের প্রশ্ন, চেদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ লক্ষ্মীকর্ণ, বি লক্ষণরাজ, সি লক্ষণ সেন, ডি লক্ষণ রায়। এর সঠিক উত্তর হবে অপশান বি লক্ষণ রাজ। লক্ষণ রাজ ছিলেন চেদি বংশের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, গাহরবাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এ গোবিন্দ নারায়ণ, বি গোবিন্দকৃষ্ণ, সি গোবিন্দচন্দ্র, ডি গোবিন্দ স্বামীন। এর সঠিক উত্তর হবে অপশান সি গোবিন্দচন্দ্র। পরের প্রশ্ন, ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ 570 খ্রিস্টাব্দে আরব দেশের কোথায় জন্মগ্রহণ করেন? এ মক্কাতে, বি মদিনাতে, সি খোরাসনে, ডি সিসিলিতে। এর সঠিক উত্তর হবে অপশান এ মক্কাতে। পরের প্রশ্ন, হজরত মোহাম্মদ পরবর্তী হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান এবং হজরত আলী এরা হজরতের পরবর্তী কে ছিলেন? এ বান্দা, বি খলিফা, সি কৃতদাস, ডি সুলতান। এর সঠিক উত্তর হবে অপশান বি খলিফা ছিলেন। পরের প্রশ্ন, গজনির সুলতান মাহমুদ গজনি বা গজনে, তো গজনি সুলতান মাহমুদ প্রথম আক্রমণ করে পাঞ্জাবের শাহী রাজ্যের শাসক জয়পালকে পরাজিত করেন কবে? এ 1000 খ্রিস্টাব্দে, বি 1001 খ্রিস্টাব্দে, সি 1002 খ্রিস্টাব্দে, ডি 1005 খ্রিস্টাব্দে। তো প্রথম তিনি যার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সেইটা হচ্ছে অতি অবশ্যই পাঞ্জাবের শাহী রাজ্যের শাসক জয়পাল, এবং সময়কালটা ছিল অপশান বি 1001 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সুলতান মাহমুদ 1014 খ্রিস্টাব্দে থানেশ্বরের একটি বিখ্যাত মন্দির লুণ্ঠন করেছিলেন এবং ধ্বংস করেছিলেন। সেটির নাম হলো এ রামস্বামী মন্দির, বি হাজারস্বামী মন্দির, সি চক্রস্বামী মন্দির, ডি জ্বালামুখী মন্দির। এর সঠিক উত্তর হবে অপশান সি চক্রস্বামী মন্দির। পরের প্রশ্ন, গজনী সুলতান মাহমুদের ভারত আক্রমণের বিবরণ পাওয়া যায় দুটি গ্রন্থে। তার মধ্যে একটি হলো কিতাব উল ইয়ামিনী এবং অপরটি হচ্ছে সুলতান মাহমুদের সভাসদ। তো তার লেখা গ্রন্থ ছিল, এবং এই কিতাব উল ইয়ামিনীর রচয়িতা হলেন এ আলবেরুনি, বি মোহাম্মদ উদ্বি, সি মোহাম্মদ শিহাবুদ্দিন, ডি মোহাম্মদ জায়সি। এর সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ অপশান বি মোহাম্মদ উদ্বি। তো প্রসঙ্গক্রমে বলে রাখি, গজনী সুলতান মাহমুদের ভারত আক্রমণের দুটি বিখ্যাত গ্রন্থ, একটি হচ্ছে কিতাবুল ইয়ামিনী আর কিতাব উল হিন্দ। একটির রচয়িতা হচ্ছে মোহাম্মদ উদ্বি এবং অপরটি হচ্ছে আলবেরুনির কিতাব উল হিন্দ। এই দুখানি গ্রন্থ থেকেই গজনী সুলতান মাহমুদের ভারত আক্রমণের কাহিনী আমরা পেয়ে থাকি বা জানতে পারি।
পরের প্রশ্ন, আরব দেশ থেকে মোহাম্মদ বিন কাসেম 712 খ্রিস্টাব্দে যখন সিন্ধু দেশ আক্রমণ করেন তখন বাগদাদের খলিফা ছিলেন কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। অপশান এ আল আব্দুল, বি আল হাজ্জাজ, সি আল ওয়ালিদ, ডি আল কেসরি। তো এর সঠিক উত্তর হবে আল ওয়ালিদ। অপশান সি আল ওয়ালিদ ছিলেন সেখানকার বাগদাদের খলিফা ছিলেন। পরে প্রশ্ন, সুলতান মাহমুদ যখন 1025 খ্রিস্টাব্দে গুজরাট আক্রমণ করেন এবং সোমনাথ মন্দির লুণ্ঠন করেন তখন গুজরাটের শাসক ছিলেন কে? অপশান এ মোহাম্মদ ইসলাম, বি প্রথম যাদব, সি ভীমদেব, ডি দ্বিতীয় ভীমদেব। এর সঠিক উত্তর হবে অপশান সি ভীমদেব। পরে প্রশ্ন, আরবি শব্দ ম্যামলুক শব্দের অর্থ হল এ স্বাধীন পিতামাতার সন্তান যারা দাসে পরিণত হয়েছে, বি পরাধীন পিতামাতার সন্তান যারা স্বাধীন হয়েছে, সি শক্তিশালী রাজার সন্তান, ডি পরাধীন পিতামাতার সন্তান যারা শৃঙ্খলিত হয়েছে। এর সঠিক উত্তর হবে অপশান এ স্বাধীন পিতামাতার সন্তান যারা দাসে পরিণত হয়েছিল তাদেরকে ম্যামলুক বলা হতো। তো ম্যামলুকরা অতি অবশ্যই যখন সুলতান হন তার পূর্বেই নিজেরা স্বাধীন হয়ে গিয়েছিলেন। পরে প্রশ্ন, সুলতানি শাসক কুতুবউদ্দিন আইবককে লাক্সবক্স বা লক্ষ্যদাতা বলা হয় কেন? এ মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুট করতেন বলে, বি সাধারণ কৃষকদের লক্ষ টাকা রাজস্ব বৃদ্ধি করেছিলেন বলে, সি গরিব মানুষদের মধ্যে লক্ষ লক্ষ টাকা বিলিয়ে দিতেন বা দান করতেন বলে, ডি তিনি অভিজাত মানুষদের কাছ থেকে লক্ষ টাকা করে ধার্য করেছিলেন ট্যাক্স হিসাবে। এর সঠিক উত্তর হবে অপশান সি গরিব মানুষদের মধ্যে লক্ষ লক্ষ টাকা বিলিয়ে দিতেন বা দান করতেন বলে। পরে প্রশ্ন, সুলতানি যুগে রৌপ্য মুদ্রাকে বলা হতো এ টঙ্কা, বি জিতল, সি প্যাগোডা, ডি নারায়ণী। অতি অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি জিতল। সুলতানি যুগে রৌপ্য মুদ্রাকে জিতল এবং তাম্র মুদ্রাকে টঙ্কা বলা হতো। পরে প্রশ্ন, বাংলার কোন সুলতান 1350 খ্রিস্টাব্দে নেপালের বিখ্যাত পশুপতিনাথের মন্দিরের শিব মূর্তিটি 3 টুকরো করেছিলেন? এ ইলিয়াস শাহ, বি আব্বাস শাহ, সি ফিরোজ শাহ, ডি গিয়াসউদ্দিন শাহ। এর সঠিক উত্তর হবে অপশান এ ইলিয়াস শাহ। তো এটা খুবই কঠিন প্রশ্ন এবং এটা এবারে খুব চান্স রয়েছে, সেই জন্য তোমরা অতি অবশ্যই এটা দেখতে পারো, এটা খুব কঠিন প্রশ্ন একটা। পরে প্রশ্ন, বাংলায় শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটে কোন শাসকের সময়কালে? এ বড়বক শাহ, বি রুকনউদ্দিন শাহ, সি জালালউদ্দিন শাহ, ডি আলাউদ্দিন হোসেন শাহ। এর সঠিক উত্তর হবে অপশান ডি আলাউদ্দিন হোসেন শাহ। তো শ্রী চৈতন্যদেব ছিলেন আলাউদ্দিন হোসেন শাহের সমসাময়িক। পরে বিজয়নগরের কোন রাজা বেদমার্গ প্রতিষ্ঠাপক উপাধি নেন? এ রাজা রামরায়, বি রাজা বুক্ক, সি রাজা বিজয়রাজ, ডি রাজা নারায়ণ। এর সঠিক উত্তর হবে অপশান বি রাজা বুক্ক, বিজয়নগরের যিনি বেদমার্গ প্রতিষ্ঠাপক উপাধি নিয়েছিলেন। পরে প্রশ্ন, কোন বংশের মধ্যে দুই দুর্ধর্ষ জাতি তৈমুর লং এবং চেঙ্গিস খাঁ রক্তের সংমিশ্রণ ছিল? এ আরব বংশ, বি মুঘল বংশ, সি সৈয়দ বংশ, ডি লোদি বংশ। এটা তোমাদের খুব ঠকানো প্রশ্ন, অতি অবশ্যই তোমরা নিঃসন্দেহে জানো এটা হচ্ছে মুঘল বংশ। কারণ মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবর তার শরীরে তৈমুর লং এবং চেঙ্গিস খাঁ দুজনেরই রক্ত বইত বলে এই প্রশ্নটা আমি উল্লেখ করেছি। পরের প্রশ্ন, ভারতের বুকে কোন যুদ্ধে গোলাবারুদ এবং কামানের ব্যবহার প্রথম হয়েছিল? এ পানিপথের প্রথম যুদ্ধে, বি পানিপথের দ্বিতীয় যুদ্ধে, সি খানুয়া যুদ্ধে, ডি চৌসার যুদ্ধে। এর সঠিক উত্তর হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে। কারণ ভারতে প্রথম কামান এবং গোলাবারুদের
পরিচয় বাবরই ভারতীয়দিকে করিয়েছিলেন প্রথম। পরের প্রশ্ন, আকবরের জন্ম কবে হয়েছিল? এটা কিন্তু খুব ঠকানো প্রশ্ন এবং কঠিন প্রশ্ন। আকবরের জন্ম হয়েছিল কবে? 1540 খ্রিস্টাব্দে, 1542 খ্রিস্টাব্দে, সি 1546 খ্রিস্টাব্দে, ডি 1543 খ্রিস্টাব্দে। বলো তো তোমরা কি বলতে পারো নাকি দেখি। অতি অবশ্যই এটা অপশান হবে অপশান বি, 1542 খ্রিস্টাব্দে আকবরের জন্ম হয়েছিল। কোথায় হয়েছিল? না শিয়ালকোটে হয়েছিল। কেমন? পরের প্রশ্ন, মুঘল যুগে ঢেকলি পদ্ধতি, চড়াস পদ্ধতি এবং সাকিয়া পদ্ধতি ছিল আসলে কি? এ খাদ্য উৎপাদন পদ্ধতি, বি রাজস্ব সংগ্রহ পদ্ধতি, সি জলসেচ পদ্ধতি এবং ডি শাসন করার পদ্ধতি। এর সঠিক উত্তর হবে জলসেচ পদ্ধতি। এই জলসেচ, মুঘল যুগে জলসেচ পদ্ধতি ছিল ঢেকলি পদ্ধতি, চড়াস পদ্ধতি এবং সাকিয়া পদ্ধতি। পরের, মুঘল যুগে ভারতের আগ্রা ছাড়া আর কোথায় নীল চাষ করা হতো? এটা আমি যেবারে চাকরি পেয়েছি সেবার প্রশ্নটা পড়েছিল। তো মুঘল যুগে ভারতের আগ্রা ছাড়া আর যেখানে নীল চাষ করা হতো, এ লাহোরে, বি পাঞ্জাবে, সি হায়দ্রাবাদে, ডি গুজরাটে। এর সঠিক উত্তর হবে অপশান ডি গুজরাটে। তো খুব এইটা একটা পুরনো প্রশ্ন। পরের, দক্ষিণ ভারতের শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? এ আত্মারাম পাণ্ডুরঙ্গ, বি দয়ানন্দ সরস্বতী, সি কেশবচন্দ্র সেন, ডি শ্রীমতী অ্যানি বেসান্ত। এর সঠিক উত্তর হবে অপশান বি দয়ানন্দ সরস্বতী। সেই জন্য তার একটা ডাক ছিল, ডাক দিয়েছিলেন তিনি যে বেদের যুগে ফিরে চলো বা আশ্রমিক শিক্ষার উপরে গুরুত্ব দিও। এই কথাগুলি সবই ছিল দয়ানন্দ সরস্বতীর চিন্তাভাবনা এবং সত্যার্থ প্রকাশ হচ্ছে তার একটি বিখ্যাত গ্রন্থ, তাই তিনি শুদ্ধি আন্দোলন করেছিলেন। পরের প্রশ্ন, আজাদিন ফৌজ কে গঠন করেন? অপশান এ জ্ঞানী প্রীতম সিং, বি সুভাষচন্দ্র বসু, সি রাসবিহারী বসু, ডি বীরেন্দ্রনাথ সাজমল। এর সঠিক উত্তর হবে অপশান সি রাসবিহারী বসু। তোমরা যদি বলো যে সুভাষচন্দ্র বসু, মোটেও নয়। আজাদিন ফৌজ গঠন করেছিলেন রাসবিহারী বসু, আর আজাদিন সরকারের দায়িত্ব দিয়েছিল সুভাষচন্দ্র বসুকে। পরের প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা সমিতি, খুব কঠিন প্রশ্ন এটা। ভারতীয় স্বাধীনতা সমিতি বিপ্লবী তারকনাথ দাস এবং তার সঙ্গীরা আমেরিকার কোথায় গঠন করেছিলেন? এ শিকাগো শহরে, বি ক্যালিফোর্নিয়াতে, সি ওয়াশিংটনে, ডি কানাডাতে। এর সঠিক উত্তর হবে অপশান বি ক্যালিফোর্নিয়াতে। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের ভারতীয় প্রথম এবং শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নটা তোমাদের এসএসসিতে অবশ্যই আসবে, আমি মনে করেই দিচ্ছি। তো স্বাধীন ভারতের ভারতীয় প্রথম এবং শেষ গভর্নর জেনারেল একজনই ছিলেন, তিনি হলেন এ চক্রবর্তী রাজা গোপালাচারী, বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি সিঙ্গারাভেলু চেট্টিয়ার, ডি মদনমোহন মালব্য। এর সঠিক উত্তর হবে অপশান এ চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের প্রশ্ন, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বা জাতীয় শিক্ষা পরিষদ কবে গড়ে উঠেছিল? এ 1885 খ্রিস্টাব্দে, বি 1905 খ্রিস্টাব্দে, সি 1907 খ্রিস্টাব্দে, ডি 1917 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গের সময় শচীন্দ্র প্রসাদ বসু বা সতীশচন্দ্র বসু গড়ে তুলেছিলেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বা জাতীয় শিক্ষা পরিষদ। পরের প্রশ্ন, ইংল্যান্ডকে হাতে না মেরে ভাতে মারার জন্য কোন দেশ বার্লিন ডিগ্রি, ওয়ারশো ডিগ্রি, ফন্টেনব্লু ডিগ্রি এবং মিলান ডিগ্রি জারি করেছিলেন? অপশান এ রাশিয়া, অপশান বি অস্ট্রিয়া, অপশান সি ইতালি, অপশান ডি ফ্রান্স। এর সঠিক উত্তর হবে ফ্রান্স। কারণ ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট যখন কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকরী করতে চেয়েছিলেন, তখন তিনি জার্মানিকে এই নীতি গ্রহণ করতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, 1854-56 খ্রিস্টাব্দে ক্রিমিয়া যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল? এ ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে, বি ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে, সি
রাশিয়া ও তুরস্কের মধ্যে, ডি তুরস্ক এবং ফ্রান্সের মধ্যে। এর সঠিক উত্তর হবে অপশান সি, রাশিয়া এবং তুরস্কের মধ্যে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, কুলটুর ক্যাম্প বা সভ্যতার জন্য সংগ্রাম, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটি 1871 খ্রিস্টাব্দে যে দেশে হয়েছিল কুলটুর ক্যাম্প বা সভ্যতার জন্য সংগ্রাম? এ জার্মান দেশে, বি ফরাসি দেশে, সি রুশ দেশে, ডি ইতালি দেশে। এর সঠিক উত্তর হবে অপশান এ, জার্মান দেশে হয়েছিল কুলটুর ক্যাম্প বা সভ্যতার জন্য সংগ্রাম। তারপরে প্রশ্ন, 1902 খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি, খুব কঠিন প্রশ্ন এটা। 1902 খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি যে দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সেগুলি হলো এ তুরস্ক এবং রাশিয়া, বি ফ্রান্স ও ইতালির মধ্যে, সি ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে, ডি ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। এর সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। তখন ফ্রান্সের রাজা সম্রাট ছিলেন, যদিও সম্রাট হয়নি, তখন যে ব্যবস্থা ছিল সেটা হচ্ছে কনসুলেট ব্যবস্থা। তো কনসুলেট ব্যবস্থাতে দ্বিতীয় কনসাল বা সর্বশক্তিমান কনসাল ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট, এবং ইংল্যান্ডের মধ্যে হয়েছিল এই 1902 খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি। পরের প্রশ্ন, লুই কসুত যে দেশের স্বাধীনতা সংগ্রামী ছিলেন সেই দেশটি হলো এ জর্জিয়া, বি হাঙ্গেরি, সি বোহেমিয়া, ডি স্যাক্সনি। এর সঠিক উত্তর হবে তাহলে লুই কসুত যে দেশের স্বাধীনতা সংগ্রামী ছিলেন সেই দেশটি হলো, সঠিক উত্তর অপশান বি হাঙ্গেরি। পরের প্রশ্ন, 1925 খ্রিস্টাব্দে ফ্রান্সের নিরাপত্তা সমস্যা সমাধানের জন্য লোকার্নোতে যে লোকার্নো চুক্তি হয়েছিল তার মোট চুক্তি সংখ্যা ছিল কটি? এ 5টি চুক্তি, বি 6টি চুক্তি, সি 7টি চুক্তি, ডি 9টি চুক্তি। এর সঠিক উত্তর হবে অপশান সি 7টি চুক্তি। কারণ প্রথম বিশ্বযুদ্ধের শেষে দেখা যায় কি না, লোকার্নোতে ফ্রান্সের নিরাপত্তাটা কার্যকরী করার জন্যই এই লোকার্নো চুক্তিটি হয়েছিল। পরে 59 নম্বর প্রশ্ন, অর্গানাইজেশন অব লেবার নামক গ্রন্থটি রচনা করেছিলেন যে? এ লুই ফিলিপ, বি লুই ব্ল্যাঙ্ক, সি লুই নেপোলিয়ন, ডি লুই ব্ল্যাঙ্কফোর্ড। এর সঠিক উত্তর হবে অপশান বি লুই ব্ল্যাঙ্ক। তো আজকের শেষ প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত ছিল, তো সেটি কোন দেশে? এ গ্রিনল্যান্ডে, বি স্কটল্যান্ডে, সি নেদারল্যান্ডে, ডি সুইজারল্যান্ডে। এর সঠিক উত্তর হবে অপশান ডি সুইজারল্যান্ডের জেনেভাতে। কারণ 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য এবং বৃহত্তর দেশগুলির মধ্যে শান্তি বজায় রাখার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠেছিল, এবং এই জাতিপুঞ্জের সদর দপ্তরটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। তো আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আমার এই ভিডিওগুলো তৈরি করা, এবং একটা ভিডিও তৈরি করতে প্রায় 3.5 থেকে 5 ঘন্টার মতো লেগে যাচ্ছে। তো আশা করি তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক দেবে এবং বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা শুধুমাত্র ইতিহাসের জন্য চাকরির পরীক্ষাতে অংশগ্রহণ করছো, এবং সেই সঙ্গে সঙ্গে নতুন নতুন ভিডিও যখন তোমরা দেখতে পাবে যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে এই পর্যন্ত, গুড নাইট।